এই বৃষ্টির মধ্যে গাড়ি করে বেরিয়ে পড়লাম অজয় নদীর জল দেখতে। পার্সোনাল গাড়িতে যাচ্ছি আর ভিতরে হিন্দি গান চালিয়ে দিয়েছি, আর সেই গান শুনতে শুনতে আমরা চলেছি অজয় নদীতে। আগেই বলে রাখি, যদি আপনারা অজয় নদীর জল দেখতে চান তাহলে আপনাকে দুর্গাপুর স্টেশন থেকে 26 কিলোমিটার পথ অতিক্রম করে এই অজয় নদীর ধারে আসতে হবে। অজয় নদীটা পড়ছে বর্ধমান জেলার মধ্যে এবং বর্ধমান জেলার ওই পারে পড়ছে বীরভূম, অর্থাৎ বর্ধমান এবং বীরভূমের বর্ডার হলো এই অজয় নদী। এই বর্ষার মৌসুমে অজয় নদীতে প্রচুর জল ছেড়েছে আর অজয় নদী পুরো ভরে গেছে এবং আমরা যে মাটির রাস্তা মাঝখান দিয়ে যেতাম অজয় নদীর উপর দিয়ে, মানে বর্ধমান থেকে বীরভূমে যাওয়া যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন ভরপুর জলে ভর্তি। দূর থেকে দেখতেই পাচ্ছি প্রচুর জলের স্রোত আর তার সঙ্গে প্রচুর হাওয়া, এত জোরে হাওয়া দিচ্ছে যে আমাদের ছাতা টাতা উল্টে ফেলে দিচ্ছে। তো দূর থেকে আমরা সেই জলের স্রোতটা তোলার চেষ্টা করছি আর এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই নদীতে সারা বছর জল থাকে না বললেই চলে, আর এই নদীর চারিপাশে একটা বিশাল মেলা তৈরি হয়, সেটা হলো কেন্তুলি মেলা, জয়দেবের কেন্তুলি মেলা। আর এই মেলার নদীর ধারেই বসে ছোট ছোট অনেক আখড়া তৈরি হয় এবং আখড়াতে অনেক বাউল সঙ্গীত, বড় বড় বাউল সঙ্গীত এখানে আসে। নদীর ওই পারে অর্থাৎ বীরভূমে পড়ছে রাধা মাধবের মন্দির। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র এই রাধা মাধবের মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরটা এখন বর্তমানে বীরভূমের মধ্যে পড়ছে। আমার খুব দেখানোর ইচ্ছা হচ্ছে, কিন্তু নদী ওই পারে যেহেতু যাওয়া অসম্ভব এবং যা জলের স্রোত, তা যাওয়া অসম্ভব, সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। পরের এপিসোডে আপনাদের অবশ্যই এই রাধা মাধবের মন্দির খুব পরিষ্কারভাবে দেখাবো। এরপর আমরা বাড়ির দিকে ফিরছি। মেঘাচ্ছন্ন আকাশ এবং গাড়ির আলোতে তৈরি হয়েছে একটি নতুন আলোক রশ্মি, যা না দেখলে অনুভব করা যাবে না।